এই মানসিক যন্ত্রণা থেকে বেরোনোর জন্য বাবা তার সন্তানকে হাতে নিয়ে রাজনীতিদের সাথে একসাথে মিছিল করছে, বিক্ষোভ করছে, এবং তার এক সতীর্থ গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আবার সে ওখানে দাঁড়াচ্ছে, এবং ফ্যাসিস্টের পুলিশই তার সাক্ষী দিচ্ছে, যে কি তার অফিসারকে বলছে যে স্যার একজন পড়ে গেলে আরেকজন এসে ওই জায়গায়। জন আসলে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে আপনার যে দলের প্রতি ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে এখন হয়তো আপনাকে একটা সঠিক মূল্যায়ন হতে যাচ্ছে। আপনি হয়তো হতে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের পরবর্তী মহাসচিব। শুভেচ্ছা কি আপনাকে আজকেই আমি জানাতে পারি? না, এই বিষয়ে শুভেচ্ছা এখন জানানোর দরকার নেই, প্রয়োজনও নেই। এটা তো সম্পূর্ণরূপে দায়িত্ব দেওয়া আছে আমাদের দলের যিনি চেয়ারম্যান, তার উপর ন্যস্ত করা আছে, এবং তিনি স্বীয় বিবেচনায় এবং নিশ্চয়ই আরও অনেকের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত দেবেন। তো সুতরাং এটা ঘোষিত হওয়ার আগে আমার মনে হয় শুভেচ্ছা দেওয়াটা ঠিক হবে না। মানে এখন আসলে ঘোষণা হয় নাই, কিন্তু গুঞ্জনটা আসলে কতটা সত্যি, আর যদি গুঞ্জনটা সত্যি হয়, মানে সেহেতু আর কি, মানে আপনি যেহেতু দীর্ঘদিন আসলে এই দলটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনার ত্যাগ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই, আপনার অনুভূতিটাও একটু জানতে চাই যদি এই গুঞ্জনটা সত্যি হয়। না, অনুভূতিটা নিঃসন্দেহে যদি আমাকে এটা দেওয়া হয়, এই পদটি দেওয়া হয়, আসলে পদের বিষয়ে কখনোই আমার অতটা আমাকে এটা পেতেই হবে, না পেলে আমি একেবারে মানে মানে হতাশায় ডুবে যাব, এই ধরনের অনুভূতি আমার কখনো হয়নি, এই ধরনের ভাবনাও কখনো হয়নি। না হলে তো আমি অনেক আগেই মানে এমপি হওয়ার জন্য, বা যখন বিএনপি তো এর মধ্যে অনেকবারই ক্ষমতায় গেছে, বিশেষ করে 30-40 বছরের মধ্যে, তো সেই সময় যখন আমি ছাত্র রাজনীতি শেষ করেছি পরেও তো 2-3 বার গেছে ক্ষমতায়, তো তখনও বার্গেনিং করতে পারতাম, দলের কাছে গিয়ে বলতে পারতাম, দলের চেয়ারপারসন বা অন্যান্য যারা সিনিয়র নেতা ছিলেন সেই সময় বা এখন, অনেকেই বলতে পারতাম, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি কারো কাছে গেছি, কাউকে গিয়ে আমি বলেছি, আমি আবেদন নিবেদন করেছি যে আমাকে মনোনয়ন পাইয়ে দেন, আমাকে নমিনেশন দেন, ইত্যাদি ইত্যাদি। আমি আমার দলের চেয়ারম্যানকেও কখনো বলিনি, এবং এমনকি মন্ত্রিত্বের ব্যাপারেও আমি কখনো বলিনি এই বিষয়টি। যখন ধরেন যদি আমাকে দেওয়া হয় একটা দায়িত্ব, তখন নিশ্চয়ই দুইটাই থাকে, একটা ভয় থাকে, একটা শঙ্কা থাকে, আবার আনন্দও থাকে যে আমি একটা দায়িত্ব পাচ্ছি, এটা যেমন একটা গর্বের বিষয়, আবার ভয় থাকে আমি ঠিকমতো চালাতে পারবো তো, আমি এটাকে একটা জায়গায় যে প্রত্যাশা নিয়ে দল আমাকে একটি দায়িত্ব দিচ্ছে সেই প্রত্যাশা পূরণ করতে পারবো তো, এই ধরনের প্রশ্নগুলোও মনের মধ্যে হয়। জি, আপনি যখন আসলে যে এমপি হওয়ার কথা বলছিলেন, মানে রাজনীতিবিদরা তো সবার সামনে এক ধরনের লক্ষ্য থাকে যে নির্বাচন করবেন। আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়া যে সময়টাতে আসলে অভ্যন্তরীণ ছিলেন, অর্থাৎ যিনি আসলে জেলে খেটেছেন, সেই সময়টাতে তিনি নির্বাচন করতে পারবেন না, এবং সে কারণে আপনিও চেয়েছেন, যেহেতু বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না, আপনিও সেই সময়গুলোতে নির্বাচন করতে চান নাই। না, আমি যদি বলি 91 সালে আমি তখনও ছাত্রনেতা, তখন আমি চাইনি, আমি 92 সালে আমি প্রেসিডেন্ট হলাম, এরপরে 96 নির্বাচন হয়েছে, 2001-এ নির্বাচন হয়েছে, 2008-এ নির্বাচন হয়েছে। আমি প্রত্যেকবার নমিনেশন ফর্ম কিনেছি, দলের যে মনোনয়ন ফর্ম যেটা বিক্রি হয় ওটা আমি কিনেছি, ওটা পূরণ করে জমা দিয়েছি। আমি চেয়েছি, আমি সেই সময় ওইটা এগুলো চেয়েছি যে আমি ইয়ের জন্য, কিন্তু এটার জন্য যে আমাকে পেতেই হবে এবং দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে বড় বড় নেতাদের, সেটা আমি কখনোই করিনি। 1, 2 হচ্ছে 2018 সালেও আমার প্রথম দিকে মনে হয়েছে যে আমি নির্বাচন চাইব, নির্বাচনের মনোনয়ন জমা দেব, কারণ অফিস থেকেই তো, আমি যে অফিসের দায়িত্বে আছি সেই অফিস থেকেই মনোনয়নপত্র দেওয়া হয়, কিন্তু আমি কিনিনি এই কারণে আমার কাছে একটু বিবেকের মধ্যে লাগলো যে মানে যে মানুষটি আমাদের সমস্ত কর্মকাণ্ডের প্রতীক হিসাবে আমরা যাকে দেখি, বা যার প্রেরণা আমাদের উপরে গভীরভাবে আমাদের মধ্যে অনুভব হয়, মানে আমরা যেটা অনুভব করি, তিনি নাই। মানে একটা নির্বাচনের মতো এত বড় একটা প্রক্রিয়া, মানে সেই প্রক্রিয়ার যিনি প্রধান ব্যক্তি, যার প্রেরণায় সমস্ত দল মুভ করে সারা দেশে, তিনি নাই, তো কার সাথে ইয়ে করব। এবং তারপরে যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2018 সালে হয়েছেন জনাব তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও নাই, তিনি তখন লন্ডনে।
এবং সঙ্গত কারণেই তিনি আসতে পারছেন না, নেতৃত্ব দিচ্ছেন সেখান থেকে, কিন্তু শারীরিকভাবে উপস্থিত থাকলে যে প্রভাবটা তৈরি করে, তো আমরা তো সেইভাবে সেই প্রভাবটা তো হবে না, মানে উনি ব্যতিরেকে, মানে ম্যাডাম এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যতিরেকে তো সেই প্রভাবটা হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেইটা একটা আমার মধ্যে একটা অনুভূতির কাজ করেছে যে উনাকে বাদ দিয়ে আমরা নির্বাচন করছি, সেই নির্বাচন মানে কেন জানি আমার মন টানছিল না। কারণ এর আগে যতবার নির্বাচন হয়েছে আমরা তখন যখন ছাত্রনেতা আরও ইয়াং, আমাদের ওটাই আনন্দ ছিল, ম্যাডামের গাড়ির সাথে দৌড়াচ্ছি, এই মানে বিভিন্ন জায়গায় মানে স্টেজ হচ্ছে, পথসভাগুলো হচ্ছে, পথসভায় ছাত্রনেতা হিসাবে যখন বিশেষ করে আমাদের ওই অঞ্চলের দিকে, উত্তরাঞ্চলের দিকে বিভিন্ন এলাকায় যখন উনি সফর করছেন, নির্বাচনী সফর করছেন, স্টেজে আগে উঠে বক্তৃতা করা শুরু করলাম, তারপরে ম্যাডাম আসলেন, অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করে ম্যাডাম বক্তৃতা করলেন। এই যে একটা নির্বাচনী উৎসবের মতো একটা বিষয় ছিল ম্যাডামকে ঘিরে, তো সেটা মনের মধ্যে মানে একটু আমি ব্যথিত হলাম, মানে মনের মধ্যে একটা খুব দুঃখবোধ কাজ করছিল আর কি সেই সময়, যে ওনাকে বাদ দিয়ে আমরা সব নির্বাচনে যাচ্ছি। আমার মন টানছিল না, কিন্তু যেহেতু দল নির্বাচন করছে সেই জন্য আমার যে অর্পিত দায়িত্ব আমার উপর, সেই দায়িত্ব যথাযথভাবে পালনের আমি চেষ্টা করেছি। দায়িত্বের কথা বলছেন, মানে বিএনপি এবং একজন রুহুল কবির রিজভী আহমেদ, এই দুটোকে আসলে আলাদা করার সুযোগ নেই। আপনার দায়িত্ব আসলে কিভাবে আপনি পালন করেছেন সেটি হয়তো পুরো বাংলাদেশ দেখেছে, এবং আপনি ছাত্র জীবন থেকে যে রাজনীতির সাথে যুক্ত ছিলেন সেখান থেকে আজকে 2026 পর্যন্ত এখনো মহাসচিব হিসেবে আপনাকে শুভেচ্ছা জানাতে না পারলেও স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিঃসন্দেহে আপনাকে শুভেচ্ছা জানানোর সুযোগ আছে, এবং আজকেই আপনার প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন, সেখান থেকে নিঃসন্দেহে একটা বার্তা এসছে। এখন আপনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, সেই বার্তাটা একটু জানতে চাই প্রধানমন্ত্রী আসলে না, কি বার্তা বার্তা আসলে কিছু নয়, আমরা গেছি ওনার সাথে, মানে জাস্ট এটা ইনফর্মাল, মানে জাস্ট দেখা সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন, যেহেতু আমাদেরকে মনোনীত করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে, এটা দায়িত্ব যে প্রধান নেতা যিনি পার্টির চেয়ারম্যান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করা, তিনিই আমাদেরকে মনোনীত করেছেন। তো আমরা ফুল নিয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং আমরা অঙ্গীকার ব্যক্ত করেছি যে এই নীতি নির্ধারণী যে ফোরাম, দলের সর্বোচ্চ এই ফোরাম, যাতে আমরা যথাযথভাবে আমাদের উপর যে অর্পিত দায়িত্বগুলো আছে এবং আমাদেরকে যে দায়িত্বই দেবে দল, সেই দায়িত্ব যাতে যথাযথভাবে আমরা পালন করব এবং সেটা পালন করতে আমরা সচেষ্ট থাকবো, সেই কথাগুলোই বলেছেন। এবং তিনি আমাদেরকে তার যে বক্তব্য সেখানে বলেছেন নিশ্চয়ই আপনারা সেটা পারবেন। আমরা সব ছাত্র সংগঠন থেকেই গড়ে ওঠা নেতৃত্ব আজকে স্ট্যান্ডিং কমিটিতে আমরা এসেছি, তো আমাদের প্রতি উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশের রাজনীতিতে এই যে চড়াই উতরাই প্রায় সবটাই আসলে আপনি দেখেছেন, মানে দীর্ঘ সময় প্রায় 16-17 বছর বাংলাদেশ যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে, বিশেষ করে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে, শুধু আপনি নন, মানে বিএনপি করছে শুনলেই আসলে এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার জায়গা সেখানে এমনিই তৈরি হয়ে যেত। এই প্রতিহিংসার জায়গাটি থেকে আসলে আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে সেই পরিবর্তনটা আমরা দেখার চেষ্টা করছি। সেই পরিবর্তনের জায়গাটাতে একটু জানতে চাই, মানে এখন তো সবার আগে বাংলাদেশ নীতিতে চলছে বাংলাদেশ, সেই নীতিতে এই পরিবর্তনটা সবার আগে আমরা দেখতে পেয়েছি কিনা? পরিবর্তনটা নিঃসন্দেহে দেখা যাচ্ছে, দিনকে দিন সেটা আরও পরিস্ফুট হচ্ছে, এটা ফুটে উঠছে এবং এটা আরও হতে থাকবে। এবং এর মধ্যেও যে সমস্ত বিষয়গুলি মানুষের কাছে মানে খুব বেশি একটা শঙ্কার কারণ হয়ে উঠছে, সেটাও কিন্তু আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, তার যে ইন্টেন্সিটি যেটা সেটাও কমে, যেমন ধরুন মব কালচার। তো মব কালচারটা এটা 5ই আগস্টের পর আমরা এটা বেশি দেখছি, কিন্তু এই মব কালচারের কিন্তু মানে সম্পূর্ণরূপে বিরোধী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে এটা হচ্ছে আইনের শাসনের অভাব থাকলে এই ধরনের মানে আইন বহির্ভূত বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইয়েগুলো দেখা যায় আর কি, প্রতিক্রিয়াগুলো দেখা যায় সমাজের নানা স্তরে, যেটা কঠিনভাবে সমাজের মধ্যে ভীতি এবং শঙ্কার তৈরি করে, আশঙ্কা তৈরি করে, ভয়ের তৈরি করে। তো সেখান থেকে আমরা ক্রমান্বয়ে বেরিয়ে আসছি এবং
এর আগের যে আরেক ধরনের যে কালচার যেটি ছিল গুম খুন গুপ্ত হত্যা, মানে ফ্যাসিবাদী যে কালচার, আমরা 17 বছর যেটার শিকার হয়েছি, যেটার মুখোমুখি হয়েছি, যেটার আমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, তো সেটাও ক্রমান্বয়ে আর এখন নেই। গুমের আর কোনো আশঙ্কা নেই, কি বলে গুপ্ত হত্যার কোনো আশঙ্কা নেই। কিংবা যদি রাজনৈতিক মামলার কথাও বলি, মানে আপনার রাজনৈতিক মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলাও কিন্তু মানে আর ঢালাওভাবে যেমন দেওয়া হতো। আমার নামে যেমন প্রায় 350 মামলা আছে, এরকম আমাদের অনেক ছাত্রনেতা আছেন, মানে সাবেক ছাত্রনেতা আছেন, বর্তমান ছাত্রনেতা আছেন, যুবনেতা আছেন, যার নামে 450, 550, 300, 350 এরকম অসংখ্য মামলা শেখ হাসিনা দিয়েছিলেন, বা ফ্যাসিবাদের যে প্রধান প্রতিভূ শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এই ধরনের মামলাগুলো বিরোধী রাজনৈতিক দল এবং তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য দেওয়া হয়েছে। এমনকি বিরোধী মতকে স্তব্ধ করার জন্য, বন্ধ করার জন্য এটা করা হয়েছে। যারা ভিন্ন মত প্রকাশ করেন, রাইটস গ্রুপের মানুষ, তারপরে বুদ্ধিজীবী যারা সত্য উচ্চারণ করেন, তাদেরকেও, তাদের কণ্ঠকেও স্তব্ধ করার জন্য এই মামলার মতো হাতিয়ারকে ব্যবহার করা হয়েছে। এবং সেই জায়গাটিতে আসলে শুধু মামলা দিয়ে আসলে শেষ হয় না, আপনাকে আসলে 2 রকমের বন্দিত্ব বরণ করতে হয়েছে। মানে যদি আমি বলি, মানে আপনি দীর্ঘদিন আসলে যেমন কারাবন্দী ছিলেন, তেমনি আপনাকে একটা লম্বা সময় কার্যালয় বন্দীও থাকতে হয়েছে, এবং সংখ্যাটা প্রায় সমান। মানে আপনি আমি বলবো যে ত্রিমাত্রিক বন্দিত্ব হয়েছে। যেমন ধরুন, ত্রিমাত্রিক বন্দিত্ব বলতে একটা হচ্ছে কারাগারে বন্দী হওয়া, আর আমার যেটা হচ্ছে কখনো কখনো মানে নিজের কর্তব্য কর্মকে ঠিক মতো পরিচালনা করার জন্য আমি করেছি। আবার যে কোনো মুহূর্তে বাইরে আমি যদি কোনো কর্মসূচিতে যাই, তাহলে গ্রেপ্তার হওয়ারও শঙ্কা রয়েছে। তাহলে কার্যালয় অনেকটা হয়ে পড়বে, শূন্য হয়ে পড়বে, বা কাজ কমে যাবে, যে কাজগুলো দলের পক্ষ থেকে করা দরকার। এবং গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে যে আমি যদি গেট থেকে বের হই, তাহলে আমাকে গ্রেপ্তার করবে, কারণ আমার বিভিন্ন জায়গায় আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় সেই মামলা দেখিয়ে আমাকে গ্রেপ্তার করবে। সেই কারণে কখনো স্বেচ্ছায়, কখনো বাধ্য হয়ে আমি কারাগারের মধ্যে অন্তরীণ থেকেছি অনেক দিন। কখনো 2 বছরের বেশি থেকেছি, 3 মাসের বেশি থেকেছি, 2 মাসের বেশি থেকেছি, 1 মাস 15 দিন, এইভাবে আমি এই 17 বছর কার্যালয়ের মধ্যে মাঝে মাঝেই আমাকে থাকতে হয়েছে। একবার বললাম আপনাকে যেটি, যে 2 বছর 1 মাস আমাকে থাকতে হয়েছে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় 8ই ফেব্রুয়ারি। আমি 30শে জানুয়ারি আমি কার্যালয়ে ঢুকে যাই। তারপরে দেখি যে কার্যালয়ের নিচে একেবারে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো যেন পরিবেষ্টন করে আছে চারিদিকে, নামলে পড়ে ধরবে এরকম একটি অবস্থা। তো সেই সময় থেকে একেবারে যখন করোনা আসলো 2000 সালের 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবসের দিন, 2020 সালের স্বাধীনতা দিবসের দিন আমি সেখান থেকে মানে বের হই। যেদিন 25শে মার্চ ম্যাডামকে বাসায় যখন নিয়ে যাওয়া হলো, আমি 26শে মার্চ স্বাধীনতা দিবসের দিন আমি নিজের বাসায় ফিরলাম। তো এইরকম হয়েছে। এটা হচ্ছে এক ধরনের বন্দিত্ব আমি সেই সময় বরণ করেছি। আরেকটা হচ্ছে মানে গ্রেপ্তার করে তারপরে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে। তো কারাগারে নিয়ে যাওয়ার আগে বিভিন্ন মামলায় মানে কি বলে যে কোর্ট থেকে রিমান্ড নেওয়া হতো, জিজ্ঞাসাবাদের নামে। একবার 35 দিন টানা ছিলাম। এর বাইরেও কখনো 7 দিন, কখনো 2 দিন, কখনো 5 দিন, এইভাবে রিমান্ডে অনেকবার নিয়ে যাওয়া হয়েছে। আসলে কেউ কি একটানা এভাবে রিমান্ডে ছিল? আমার মানে জানা মতে নেই। কেউ হয়তো মানে টুকরো টুকরো ভাবে, খণ্ড খণ্ড ভাবে থাকতে পারেন। হয়তো 5 দিন ছিলেন, আবার বেশ কিছুদিন গ্যাপ দিয়ে জেলখানায় থেকে আবার হয়তো নিয়ে আসা হয়েছে, এইভাবে থাকতে পারেন। কিন্তু টানা 35 দিন আমার জানা মতে কাউকে রাখা হয়েছে বলে আমার মনে হয় না আর কি। তো এটা একটা বন্দিত্ব, মানে ইয়ের মধ্যে কি রিমান্ডের জেলখানায় নিয়ে যাওয়ার আগে বা জেলখানায় নিয়ে যাওয়ার পরেও আরেকটা মামলায় সোনের অ্যারেস্ট দেখিয়ে আদালত থেকে সেই রিমান্ড নেওয়া হতো, জিজ্ঞাসাবাদ। রিমান্ড মানেই তো জিজ্ঞাসাবাদ। তো ওটা এক ধরনের ভয়াবহ বন্দিত্ব। আর কারাগারের ভিতরে তো বন্দিত্ব আছে। এরকম ত্রিমাত্রিক বন্দিত্বের মধ্যে জীবন কাটাতে হয়েছে 17 বছরের কখনো কখনো। মানে এই যে বিরোধী দলের মতকে দমন করার জন্য যে প্রক্রিয়াগুলো আসলে সেই সময় আওয়ামী সরকার বেছে নিয়েছিল, সেখান থেকে আসলে আমরা বেরিয়ে এসেছি। মানে সেই পরিবর্তনটাই আমি তো মনে হয় যে এখন যে সরকার, নিঃসন্দেহে এটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকার, এবং সেই সরকার অতীতের যে ঘটনাগুলো, মানে ফ্যাসিবাদ কিভাবে জন্ম নেয়,
ফ্যাসিবাদের কি ভয়াবহ রূপ হতে পারে, এই ভয়াবহ রূপ দেখে গোটা দেশের জনগণ 17 বছর পরে হলেও তো তারা একবার রুখে দাঁড়িয়েছে এই যন্ত্রণা থেকে, এই অত্যাচার থেকে, এই নিপীড়ন থেকে, এই মানসিক যন্ত্রণা থেকে বেরোনোর জন্য বাবা তার সন্তানকে হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছে, মা তার মানে স্কুল যাত্রী সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়েছে, তার স্কুল ব্যাগ আছে, তার টিফিনের বক্স আছে, সেগুলো সহ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছে। এটা একটা অভিনব দৃশ্য। নিশ্চয়ই। আমি ম্যাক্সিম গুরকির মা উপন্যাস পড়েছিলাম, সেখানে যে মায়ের আকুতি যখন মানে আদালতে গিয়ে তার সন্তানের সপক্ষে মা যখন তার যে আর্গুমেন্টগুলো দিচ্ছে, মা যখন তার বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, কথা বলছে, তখন মায়ের যে আকুতিটা ওই উপন্যাস পড়ে সেদিন আমি উপলব্ধি করেছিলাম। আমি প্রত্যক্ষ এবার, যদিও আমি তখন কারাগারে চলে গেছি, 19 জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়, তো তখন আমি ওই আকুতিটাই, যে মা তার সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়েছে, অথবা মায়ের নিষেধ অমান্য করে স্কুলের ছাত্র 9, 10 অথবা ইন্টারমিডিয়েটে পড়ে, সে বেরিয়ে এসে তার সতীর্থদের সাথে একসাথে মিছিল করছে, বিক্ষোভ করছে, এবং তার এক সতীর্থ গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আবার সে ওখানে দাঁড়াচ্ছে, এবং ফ্যাসিস্টের পুলিশই তার সাক্ষী দিচ্ছে, যে কি তার অফিসারকে বলছে যে স্যার, একজন পড়ে গেলে আরেকজন এসে ওই জায়গায় দাঁড়ায়। এই মহিমান্বিত আত্মদান, এটা সত্যি, এটা একটা মহাকাব্যিক একটা ঘটনা হতে পারে, মহাকাব্যিক একটা কি বলে যে গ্রন্থ হতে পারে। নিশ্চয়ই। এই যে বিরোধী দলকে এভাবে দমন পীড়ন করা যায়, সেটি যেমন আমরা শিখেছি, তেমনি এখান থেকে বেরিয়ে আসতে বাঙালি কি করতে পারে সেটিও কিন্তু আমরা দেখেছি। আপনি প্রায় সব সরকারের আমলেই আপনাকে সমালোচনা করার যে অধিকার, এটার জন্য তো আমরা 16 বছর 17 বছর ধরে সংগ্রাম করেছি, এবং এই সুযোগটাই দেওয়া হয়নি। সরকারের সমালোচনা করলে পরে মনে করা হতো যে এইটা একটা বড় ধরনের অপরাধ, এটা একটা বড় পাপ, এইটা মনে করতো ফ্যাসিবাদী সরকার। কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার তো সেটা মনে করে না। কিন্তু কথা হলো যে সেখানে মানে সত্য উপাদানগুলো আছে কিনা, সত্য কথা বলা হচ্ছে কিনা, এবং যথার্থ সমালোচনা হচ্ছে কিনা। আপনি যদি সমালোচনা করার জন্য অপপ্রচার করেন, মিথ্যাচার করেন, তো সেটা তো সঠিক হবে না, এবং এটা গণতন্ত্রও নয়। গণতন্ত্রের যে সমালোচনা, সেটা হচ্ছে সত্য সমালোচনা হতে হবে, সত্য তথ্যের উপর ভিত্তি করে আপনার বিশ্লেষণ দিতে হবে, এবং সেই বিশ্লেষণে আপনি সমালোচনা করতেই পারেন, এখনও করতে পারেন। কিন্তু সেটা করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যখনই কিছু করবেন, তখনই সেটা মানে গণতান্ত্রিক মানে চেতনা সম্পন্ন যে আলোচনা সমালোচনা যেটা হয়, মানে গণতন্ত্রে, মানে প্রকৃত গণতন্ত্রে এবং চিরায়ত গণতন্ত্রে যেটা স্বীকৃত, সেটা হয় না। এখন মানে যারা অপপ্রচারের জন্য কথা বলেন বা অপপ্রচার করেন বা মিথ্যা সমালোচনা করেন, সেইটা গণতন্ত্রের সপক্ষে সহায়ক হয় না। আপনি যখন যে স্বীকৃত জায়গাটির কথা বলছিলেন, মানে একটা ক্ষমতাসীন দল আসলে যখন জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজেদের দলীয় লোকটিকেই নিয়োগ দেন, এবং এটা আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে এসেছি। সব সরকারই আমরা দেখেছি এই কাজটি করে। মানে এটা আসলে কেন করে? বিরোধী রাজনৈতিক দল থেকে কি কাউকে যোগ্য বলে মনে হয় না? না, বিরোধী রাজনৈতিক দল তো সরকারের সমালোচনা করবেন, যথাযথ সমালোচনা করবেন, সেখানে সত্যিকার অর্থে যদি সরকারের যে ত্রুটিটা আছে সেই ত্রুটিটা তারা তুলে ধরবেন, জনগণকে বলবেন। তারপরে জনগণ আগামী নির্বাচনে যদি মনে করে যে এইটা এরা ঠিক বলছে, বিরোধী দল ঠিক বলছে, তখন তাদেরকে ভোট দেবে। আর যদি জনগণের চোখে যদি মনে পড়ে, যদি ধরা পড়ে যে এরা ঠিক বলছে না, মানে সরকার যেটা করেছে ঠিক করেছে, তো জনগণই হচ্ছে প্রকৃত মানে বিচারক, সে রায় দেবে। রায়টা কখন দেবে? একটা নির্বাচিত সরকারের একটা মেয়াদ থাকে, সে মেয়াদ শেষে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, সেটার জন্য এতদিন ধরে লড়াই করা হয়েছে, সেটা এখন হতে যাচ্ছে। সেটা হলো প্রত্যেকেরই দাবি ছিল যে একটা দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিরোধী দল এখন যারা আছে তারা দাঁড়াবে, এখন যারা সরকারি দল আছে তারাও প্রতিযোগিতা করবে। তো তখন জনগণ যেটা রায় দিবে সেটাই সবাই মানে ধরে নেবে, সেটাই মেনে নেবে। এটাই তো হওয়া উচিত। এর বাইরে তো আর অন্য কিছু হওয়া
মানে উচিত নয় আর কি। সরকার যখন গঠন করছে সেই সময়টাতে আসলে এই সরকার গঠিত হবার সময় থেকে মন্ত্রিসভার দিকে তো আসলে পুরো বাংলাদেশের একটা নজর ছিল। কিছু কিছু মন্ত্রণালয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুনেছি আমরা, সমালোচনা আছে, তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের আসলে কোনো বিকল্প ভাবা হচ্ছে কিনা, কিংবা এই যে প্রশ্নটা উঠছে সেটার আসলে কি কারণ মূলত বলে মনে হয় আপনার? দেখুন, আপনি প্রথম সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি, আংশিক দিয়েছি। এর আগে যে প্রশ্নটা করেছেন এখন বলবো, সেটা হলো যে বিরোধী দলকে নিয়ে সরকার গঠন করা, এইটা বিরোধী দলকে নিয়ে সরকার গঠন করা, এটাও তো আরেকটা মানে কি বলে যে একদলীয় ব্যবস্থা হচ্ছে। বিরোধী দল তো পার্লামেন্টে আছে, বেশ ভালো সংখ্যায় তারা আছে, তারা সমালোচনা করুক, তারা ভুলগুলো ধরিয়ে দিক, তারা ত্রুটিগুলো ইয়ে করবে, কি বলে তুলে ধরবে, পার্লামেন্টের মধ্যে তুলে ধরবে, পার্লামেন্টের বাইরেও তারা তুলে ধরবে, সভা সমাবেশ বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে তারা সেটা তুলে ধরবে। এটাই তো হচ্ছে মানে গণতন্ত্রের রীতি, যে হ্যাঁ এটা সৌন্দর্য। একটা কোয়ালিশন হয়, একটা দলকে কেন্দ্র করে একটা জোট হয়, ওটা হতে পারে নাও হতে পারে। তো এবারে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট ছিল, ওইদিকে জামাত ইসলামের নেতৃত্বাধীন একটা জোট আছে। তো বিএনপির নেতৃত্বাধীন জোট তো নির্বাচিত হয়েছে, সেখানে জোট থেকেও কয়েকজন হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এগুলো তো হয়েছেন। তো এখন পৃথিবীতে আমি তো আর অন্য কোথাও দেখিনি যে একবারে বিরোধী দল সরকারি দল মিলে একটা সরকার, মানে সর্বদলীয় সরকার। এটা হচ্ছে বিভিন্ন সংকটের সময় কোনো কোনো দেশে হয়তো দেখা যাচ্ছে। তো আমরা সেই সংকট তো অতিক্রম করে গেছি এবং একটু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকারটা যদিও নির্দলীয় নিরপেক্ষ সরকার, কিন্তু সব দল সমর্থন করেছে। এটা একটা সর্বদলীয় সমর্থিত সরকার ছিল, ডক্টর ইউনূস সাহেবের সরকার। তো সেই সরকারের মাধ্যমে আমরা একটা অবাধ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে একটি রাজনৈতিক দলের নেতৃত্বাধীন জোট তারা ক্ষমতায় এসছে, আরেকটি দলের নেতৃত্বাধীন জোট তারা অপোজিশনে আছে। তো সুতরাং অপোজিশনের যে দায়িত্ব একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে, তারা সেই দায়িত্ব পালন করুক। সরকার যে তার নির্বাচনের প্রাক্কালে, নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছে, যে ম্যানিফেস্টো দিয়েছেন, যে সমস্ত কর্মসূচি দফা দিয়েছেন, সেই অনুযায়ী এখন কাজ করছে কিনা, সেই কাজগুলো শুরু হয়েছে কিনা, এবং সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। এবং এগুলো সবগুলো দেখবে হচ্ছে মানে জনগণ, তারা বিচার করবে, বিচার করে 5 বছর পর তারা ম্যান্ডেট দিবে যে কে সঠিক ছিল, কে বেঠিক ছিল। ব্যাস এটা মানে এটাই হলো শেষ কথা। আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের সৌন্দর্য। আরেকটা কি যেন প্রশ্ন করেছেন, মন্ত্রীদের বিরুদ্ধে যে অভিযোগ কিংবা তাদের যোগ্যতা নিয়ে যে প্রশ্ন আছে, বিকল্প আসলে ভাবা হচ্ছে মানে স্পেসিফিক যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো যে কোন মন্ত্রীর বিরুদ্ধে যোগ্যতা নিয়ে কথা উঠেছে বা অভিযোগ তো হতে পারে। একটা সরকারে থাকলে সরকারের বিরুদ্ধে বেশি অভিযোগ উঠে, এটা স্বাভাবিক ব্যাপার। বিরোধী দল বিরোধী মত তো সবসময় কাজ করে, এটা করবি। কিন্তু কথা হলো, এখন পর্যন্ত তো আপনি নিশ্চয়ই শোনেননি যে ব্যাংকের টাকা ফ্লাইট করেছে, ব্যাংকের টাকা পাচার হয়েছে, ব্যাংক থেকে টাকা লুট হচ্ছে, বা কোনো বড় প্রজেক্টের নামে সেখানে কোনো দলীয়করণ করা হয়েছে, অথবা সেখানে কোনো কাউকে পছন্দের কোনো লোককে বা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেই কাজ দেওয়া হয়েছে, সেই কথা তো শোনেননি। তো যখন এগুলো হচ্ছে মোটা দাগের বিষয়, তো এইটা যখন শোনেননি, তাহলে আমি মনে করি যে সরকার যে মন্ত্রী পরিষদ গঠন করেছে, সেই মন্ত্রী পরিষদকে ঠিকমতো পরিচালনা করছেন প্রধানমন্ত্রী। তিনি খুব সতর্ক দৃষ্টিতে এদের কার্যক্রম তত্ত্বাবধান করছেন বা মনিটরিং করছেন, যেটাই বলি না কেন, এবং তারা যথাযথভাবে তাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এইটার জন্য আপনি দেখেছেন এর আগে প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতেন, কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর, তো সেখানেও তো বসার জায়গা আছে, সেখানেও তো একটা দপ্তর আছে, সেই দপ্তরে বসে তিনি কাজ করছেন। এই যে সচিবালয়ের মধ্যে তিনি বসে কাজ করছেন, অফিস করছেন, এর কারণে অন্যান্য মন্ত্রীরা, সচিবরা বা আরও যে সমস্ত কর্মকর্তারা আছেন,
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তারা আছেন তারাও সতর্ক আছেন, সজাগ আছেন, মন্ত্রীরা কাজের সজাগ একটা আছেন। গতিও ফিরে হ্যাঁ, পেয়েছেন। কাজের একটা গতিও চলছে। কেউ ফাঁকি দেওয়ার ইচ্ছা করলেও ফাঁকি দিতে পারতেন না, মানে বিএনপির পারছেন না। আন্তরিকতা নিয়ে আসলে কোনো রকমের কোনো প্রশ্ন নাই। এমনকি বিরোধী রাজনৈতিক দলও বলেছে যে বিএনপি আসলে এবার সরকার গঠন করার পর থেকে যথেষ্ট আন্তরিক দেশ পরিচালনা করতে, কিন্তু এরপরেও আসলে মানে নানান রকমের চ্যালেঞ্জ তো আছে এবং সেই জায়গাটিতে তৃণমূল পর্যায় পর্যন্ত যদি আমরা দেখি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে চাঁদাবাজি থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ আছে। সেই অভিযোগগুলো আসলে এই সময়টাতে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমি মূল্যায়ন করি, হ্যাঁ, অভিযোগ তো আছেই, কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির পদক্ষেপগুলো কি এটাও আপনাকে বিবেচনায় নিতে হবে, বা জনগণ এটা বিবেচনায় নিচ্ছে। একটি পরিবারের যিনি প্রধান অভিভাবক, বাবা এবং মা, সেই পিতামাতা বা সেই অভিভাবক কি সমাজে সবচাইতে বেশি সমাদৃত হন, শ্রদ্ধেয় হন, যদি দেখেন যে তার নিজের সন্তান যদি অপরাধ করে সেই অপরাধে তিনি সমান শাস্তি, সেই অপরাধের সমতুল্য অন্য কেউ যদি অপরাধ করলে যে শাস্তি হয়, তার পিতাও তার সন্তানকে সেই ধরনের শাস্তি দিচ্ছেন বা আইনের হাতে তুলে দিচ্ছেন। আমাদের সমাজে তো এই ধরনের বহু দৃষ্টান্ত আছে। অত্যন্ত নীতিবান পিতা দেখা যাচ্ছে তার সন্তানের অপরাধের জন্য সেই অপরাধকে লুকোনোর চেষ্টা করেননি, বরং সেটা আইনের হাতে তুলে দিয়েছেন, বা তার সেই সন্তানের বিরুদ্ধে পিতা নিজেই ব্যবস্থা গ্রহণ করেছেন। তো সেরকমভাবে আমি বলি যে বিভিন্ন চাঁদাবাজির যে অভিযোগ শুনেছেন, সে চাঁদাবাজির অভিযোগ যে সবগুলোই যে সত্য তা নয়, এটা পরিকল্পিতভাবে অপপ্রচার দেওয়ার জন্যই চেষ্টা হয়েছে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াটা এখন সবার হাতে। সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ এডিটর নেই, এখানে কোনো চিফ রিপোর্টার নেই। যে একটা নিউজ প্রিন্টে যাবে কি না সেটা তো নিউজ এডিটরের দায়িত্ব বা এডিটরের দায়িত্ব, বা আরও যারা যে তাদের যে ওখানে অর্গানোগ্রাম যেটা আছে, সেই অর্গানোগ্রামে আপনার অনুযায়ী যে সেই সংবাদটা এডিটর পর্যন্ত যেতে যেতে সেটা ফিল্টার্ড হয়ে আছে, যে এটা প্রকাশের উপযুক্ত কিনা, তো তখন তো সেটা প্রকাশিত হয়। কিন্তু সামাজিক গণমাধ্যম তো এই ধরনের কোনো নিউজ এডিটর, চিফ রিপোর্টার, এডিটর এই ধরনের ব্যবস্থা নেই। এটা বখাটেদের হাতেও আছে, সমাজবিরোধীদের হাতেও আছে। অনেকেই এই ধরনের গণমাধ্যম তারা পরিচালনা করছে। তো সুতরাং অপপ্রচার সম্মিলিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার অপপ্রচার করা হয়। আবার এর মধ্যে কিছু সত্যও আছে। আমি যে কথাটি বলেছেন সেই হচ্ছে উপযুক্ত পিতা, উপযুক্ত মাতা, বা সবচাইতে সমাজের মধ্যে নীতিবান অভিভাবক হিসাবে যিনি চিহ্নিত হন সমাজে, যে যিনি নিজের সন্তানকেও শাস্তি দেন। বিএনপি প্রায় 1,500 থেকে 2,000 বা 2,000-এর বেশি, আমি টোটাল এক্স্যাক্ট স্ট্যাটিস্টিক্সটা আপনাকে দিতে পারবো না, কিন্তু আমার যতটুকু মনে হয় আমার হাত দিতে গেছে, ব্যবস্থা গ্রহণ করেছে যারা বিভিন্ন চাঁদাবাজি, যারা ইশতেহারে 31 দফার মধ্য দিয়ে সেটি প্রকাশও করেছেন। সেই 31 দফা আসলে দৃশ্যমান হতে দেখছি কিনা আমরা? 31 দফা যে কর্মসূচিগুলো সরকার গ্রহণ করেছে এবং যেটার বাস্তবায়ন চলছে, এই 6 মাসে আমরা একটা আপডেট দিয়েছি গতকাল একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রীর তেজগাঁর যে কার্যালয়, সেখান থেকে বলা হয়েছে, এবং প্রধানমন্ত্রীর সরকারের যে মুখপাত্র আর কি, মাহাদি আমিন, তিনি এটা উপস্থাপন করেছেন। সেখানে সব বিষয়গুলো বলা হয়েছে, কোন কোন খাতের কী কী অগ্রগামী হয়েছে সেটা আমরা বলা হয়েছে। আরেকটা হচ্ছে যে সংকটগুলো আছে, সংকটটা তো আর বিএনপি সৃষ্টি করেনি, সংকটটা তো সরকার তার কোনো ভ্রান্ত নীতির কারণে সৃষ্টি হয়নি। আন্তর্জাতিক একটা ঘটনা, যুদ্ধ বিগ্রহ চলছে, যেখান থেকে পৃথিবীর অধিকাংশ জ্বালানি আসে, বিশেষ করে হরমুজ প্রণালী যেটা, সেই প্রণালীতে প্রায় 140 থেকে 145টা জাহাজ প্রতিদিন ওই প্রণালীর মধ্যে দিয়ে যাতায়াত করে। তো সুতরাং ওটা তো একেবারে স্ট্যান্ড স্টিল, ওটা তো একেবারে হয়ে গেছে, স্থির হয়ে গেছে। ওদিক দিয়ে আর কোনো ভয়ে কোনো জাহাজ চলাচল আর করে না। কখন সমুদ্রের মধ্যে মাইন পাতা আছে কিনা, বা কখন বোম এসে পড়বে, তো এটা একটা জ্বালানি সংকট। হ্যাঁ, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। আরেকটা আমাদের এখানে হয়েছে মহেশখালীতে, আমাদের যেটা ভাসমান যে টার্মিনালটা আছে, যেখানে গ্যাস রিগ্যাসিফিকেশন হয়, যেখানে গ্যাস পূরণ করা হয় এবং ওই গ্যাসটা ওখান থেকে সরবরাহ করা হয়, সেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, সেটা রিপেয়ার চলছে।
তো এখন আবার কাজ শুরু হয়েছে। হ্যাঁ, কাজ শুরু হয়েছে, ওই তো রিপেয়ার চলছে, যেহেতু কাজ শুরু হয়েছে। এবং সরকারের যে আন্তরিকতা, এটা তো আর সরকারের কারণে হয়নি, কিন্তু সরকারের আন্তরিকতা কি, যে দ্রুত কিভাবে গ্যাসটা নিয়ে আসা যায়। বার্মার সাথে কথা বলেছে, মানে মিয়ানমার, যেটা যে ওখান থেকে যদি আমরা জাহাজেও আনি 12 ঘন্টা লাগবে। আমরা যদি অ্যাঙ্গোলা থেকে, যেখান থেকে গ্যাস পাওয়া যায়, সেখান থেকে প্রায় 15-20 দিন লাগবে। আমেরিকা থেকে যদি গ্যাস আনি 1 মাস লাগবে। আমরা যদি সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে আনি, তাও 6-7 দিন লাগবে। তো এই সময়টা কারণে, যেখানে অল্প সময়ের মধ্যে আনা যাবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বার্মা, সেখানে কিন্তু কথা চলছে, কথা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা চলছে। এমনকি মিডল ইস্টেও এই জ্বালানি সংকট মোকাবেলার জন্য কথা হচ্ছে। আমাদের যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সে এখন দুবাইয়ে অবস্থান করছে, তো ছোটাছুটি করছে। এবং প্রতিদিন প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে কনসার্ন যারা মিনিস্টার আছেন, অ্যাডভাইজার আছেন, আরও যারা এখানে রিসোর্স পার্সন আছেন, তাদের সাথে উনি কথা বলছেন এবং সেটা কিভাবে সমাধান করা যায় সেটা করছেন। এবং আমাদের যে বাজেট বিদ্যুৎ জ্বালানির ব্যাপারে, এই সংকটের কারণে আরও 40,000 কোটি টাকা অ্যাডিশনাল বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে দ্রুত এই সংকট মোকাবিলা করা যায়। সুতরাং আন্তরিকতার কোনো কমতি নেই, আন্তরিকতার কোনো শেষ নেই। আর অন্যান্য যে আমি সামাজিক সুরক্ষা এবং অন্যান্য যে বিষয়গুলি, যে কর্মসূচিগুলি, যেটা নির্বাচনের প্রাককালে প্রধানমন্ত্রী বলেছিলেন, এখনকার যিনি প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, তিনি যেগুলো বলেছেন, সেগুলো তো বাস্তবায়ন শুরু হয়েছে। এবং এটাকে খুব নিবিড় তত্ত্বাবধান করা হচ্ছে এবং নিবিড়ভাবে এটা পর্যবেক্ষণ করা হচ্ছে। সেগুলোর প্রতিনিয়ত রিপোর্ট তৈরি হচ্ছে এবং যে সমস্ত মিনিস্ট্রি এটা মানে দায়িত্ব পালন করছেন, তার তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। আরেকটা জায়গায় একটু আলোচনা করতে চাই, মানে কূটনৈতিক ক্ষেত্রে আসলে বাংলাদেশকে আমরা দীর্ঘদিন পিছিয়ে থাকতে দেখেছি। এখন আসলে আমরা সবার আগে বাংলাদেশ নীতিতে আছি এবং সেখানে এই 6 মাসে সরকারকে আওয়ামী লীগ ইস্যুতে বেশ কিছু কথা শুনতে হচ্ছে। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা, শেখ হাসিনার বিচার করা, এবং আরেকটি কথা বারবার শুনতে হচ্ছে, সেটি আজকেও বিরোধী রাজনৈতিক দলের নেতা বলেছেন যে বারবার বিএনপি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। দেখুন, এই অভিযোগগুলো পাবলিকলি জনগণের পক্ষ থেকে তাদের দিকেই ধাবিত হয়েছে, তীর নিক্ষেপ হয়েছে, অভিযোগের তীরটা নিক্ষেপ হয়েছে তাদের দিকেই। এখন এটা কাণ্ডজ্ঞানহীনভাবে উদ্ভট কোনো কথা বলে দিলে তো সেটা তো আর জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। আওয়ামী লীগ প্রতিষ্ঠা, পুনর্বাসন করা না করার আমরা যদি এটা দেখি, আমরা যদি মানে 5ই আগস্টের পর থেকে দেখি, প্রথম কে বলেছে যে আমরা আওয়ামী লীগের সব মাফ করে দেব, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করব, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করব, কে বলেছে? আজকে যিনি বিরোধী দলীয় নেতা, পার্লামেন্টে যিনি বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন। এবং আমি আপনাদের বলে রাখি, বিভিন্ন জেলা পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় সামনে তো স্থানীয় সরকার নির্বাচন হবে এবং গত নির্বাচনেও তাদেরকে নানাভাবে, যারা ফ্যাসিস্ট শক্তি পরাজিত হয়েছে, যাদের বহু অপরাধীরা লুকিয়ে আছে, পালিয়ে আছে, তাদের সব কিছু মামলা মোকদ্দমা উঠিয়ে নেওয়া হবে, তাদেরকে আশ্রয় দেওয়া হবে। এই প্রতিশ্রুতিতে অনেককেই মানে আইনের আওতায় না নিয়ে এসে শেল্টার দেওয়া হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে। এই ঘটনা সারা বাংলাদেশে মানে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা সেটা দেখতে পাবেন। নিশ্চয়ই বিএনপি সেই জায়গাটিতে শক্ত অবস্থানে ছিল। বিএনপিকে আসলে এই মুহূর্তে নতুন প্রজন্মকে মোকাবেলা করতে হচ্ছে রাজনীতিতে। সেখানটা একটু জানতে চাই যে আপনারা বিএনপিকে সাংগঠনিকভাবে আসলে আরো নতুনভাবে ঢেলে সাজানোর কথা ভাবছেন কিনা, এবং বিএনপির সামনের কাউন্সিল আসলে কবে নাগাদ হতে পারে? নিঃসন্দেহে বিএনপিকে ঢেলে সাজানোর জন্য আজকেও প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, আমরা যারা যে 4 জন স্থায়ী কমিটির নতুন নবনির্বাচিত স্থায়ী সদস্য গিয়েছিলাম, উনিও আজকে বলেছেন যে এটাকে ঢেলে সাজাতে হবে এবং এটা ঢেলে সাজানোর জন্য তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। আমার মনে হয় আপনি, যেহেতু আপনি সংবাদপত্র জগতের লোক বা গণমাধ্যমের আপনি মানুষ, তো সেহেতু দেখবেন যে প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার অথবা শনিবার এই 2 দিন অথবা 2 দিনের 1 দিন তিনি জেলাগুলোর সাথে বসছেন, জেলার নেতৃবৃন্দ এবং উপজেলার নেতৃবৃন্দের সাথে বসছেন। সেখানে সাংগঠনিক বিষয়ে তিনি অবহিত হচ্ছেন। তার মানে শীঘ্রই কি আমরা একটা কাউন্সিল দেখতে যাচ্ছি? এটা তো হচ্ছে টোটাল মানে সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। এই মানে তৃণমূল থেকে যদি আমাদের সংগঠনকে শক্তিশালী না করি, তো কাউন্সিল আমরা করব কি করে? কাউন্সিলের একটা
তারিখ ঘোষণা হবে, হয়তো তাড়াতাড়ি হবে কাউন্সিল, জি। তবে আগে তৃণমূলটা আগে ঠিক করতে হবে সংগঠনটা, তারপরেই না তৃণমূল থেকে ক্রমান্বয়ে এটা জাতীয় পর্যায়ে যাবে। আপনার নয়াপল্টনের 787 দিন, মানে এটা একটা নিছক সংখ্যা শুনতে মনে হলো, এটা আসলে একটা সময় প্রতীক। সেই সময়টাতে আপনি পেছনে হটেন নাই, সেই সময়টাতে আপনার দায়িত্ব আরও বেড়েছে, আপনি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সেই জায়গাটিতে আপনার স্বপ্নটা একটু জানতে চাই, আপনি আসলে দেশকে কোথায় দেখতে চান, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, আপনার স্বপ্নটা কি?